হিরোইনচি, মদখোর, গাঁজাখোর, টক্সিক, তোমাকে পাত্তা দেয় না, সেই সব ছেলেদের প্রেমে কেন মেয়েরা পড়ে? তোমার কি মনে হয়? এটার উত্তর যদি আমি জানতাম তাহলে খুব ভালো হতো, মানে আমার নিজের জীবনের জন্য। প্রতারণাটা করতে ওদের গিল্ট ফিল হয় না, তখন ওরা খুব ভালো অ্যাক্টিং করতে পারে। ওরাই তোমাকে পাগল বানানোর জন্য বা তোমাকে নেয়ার জন্য, তোমাকে লাইফে এন্ট্রি নেয়ার জন্য অনেক বেশি ডেসপারেট থাকে। মানে যারা অনেক বেশি ভালোবাসে তারাও কিন্তু একটা সময় ছ্যাঁচড়া হয়ে যায়। এবং মেয়েদের একটা কমন সমস্যা কি জানো? আমার ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে ফেলবো। রাইট। পৃথিবীর মানে কাউকে কেউ কখনো শুধরাতে পারবে না সে যদি নিজে না চায়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম পডকাস্ট। আমার সাথে আছে সালসাবিল মাহমুদ। তবে আমরা দুজন মিলে আসলে পরিকল্পনা করছিলাম, আমরা ফ্রেন্ড আর কি, তো পরিকল্পনা করছিলাম যে আমরা কি করলে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারি। তো প্রথমত আমরা ভাবলাম যে গরু পালবো নাকি পডকাস্ট করব, কোনটা করলে। তো আমাদের সেই চিন্তাধারা থেকে আজকে হচ্ছে প্রথম পডকাস্ট। সো আমরা পডকাস্ট করে দেখছি, যদি পডকাস্টের ভালো রেসপন্স পাই তাহলে আর গরুর ব্যবসার দিকে যাব না, কিন্তু পডকাস্ট যদি এটাই ফ্লপ খায় তাহলে আমরা গরুর ব্যবসা শুরু করব। সো সবাইকে ওয়েলকাম করছি আজকের পডকাস্টে। আমরা জানি না আমাদের টপিক কি, রাইট? তো আজকে আমাদের প্রথম পডকাস্ট এবং আমরা এখন পডকাস্টটা শুরু করে দিয়েছি, বাট আমরা টিল নাও জানি না যে আমাদের টপিক কোশ্চেন কি কিছু নাই। আচ্ছা, যাই হোক, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অনেক বিশ্রী লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই তুমি আমার ফ্রেন্ড, কারণ তুমি সত্যি কথা বলো। এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আমার এখানে স্ত্রী ছিল না, তাই আমি আর কি এই যে ড্রেসটা পরছি। আচ্ছা সালসাবিল, কেন মনে হয় যে মেয়েরা সবসময় শুধু ছ্যাঁচড়া, প্রতারক, বাটপার, চিটার, পাগল, তারপরে হিরোইনচি, মদখোর, গাঁজাখোর, তারপর হচ্ছে ইমোশনালি কষ্ট দিয়ে যারা তোমার জীবনকে ছেঁড়াবেড়া করে দেয়, যারা টক্সিক, তোমাকে পাত্তা দেয় না, সেই সব ছেলেদের প্রেমে কেন মেয়েরা পড়ে? তোমার কি মনে হয়? এটার উত্তর যদি আমি জানতাম তাহলে খুব ভালো হতো, মানে আমার নিজের জীবনের জন্য। বাট আমি জানি না উত্তর, বাট মেবি ওরা দেখা যে বললা না যে প্রতারক বা টু ফেসড, তো দেখা গেছে যে ওদের প্রতারণাটা করতে ওদের গিল্ট ফিল হয় না, তখন ওরা খুব ভালো অ্যাক্টিং করতে পারে। তার জন্যই মনে হয় মেয়েরা ওটার মধ্যে বেশি মানে ফেসে যায়, যে ও যখন অ্যাক্টিং করে ওর মধ্যে কোনো গিল্ট ফিল নাই বা ওর চোখে বোঝাচ্ছে না যে ও অ্যাক্টিং করছে। এটার জন্যই মেবি এই টাইপের ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে। এবং আমার মনে হয় কি জানো, যারা প্রতারক তারা মানে খুব বেশি ছ্যাঁচড়া টাইপের হয়, বিকজ ওরাই তোমাকে পাগল বানানোর জন্য বা তোমাকে নেয়ার জন্য, তোমাকে লাইফে এন্ট্রি নেওয়ার জন্য অনেক বেশি ডেসপারেট থাকে। না, তোমার যারা প্রতারক তারাই যে খুব বেশি ছ্যাঁচড়া এমনটা কিন্তু না। মানে যারা অনেক বেশি ভালোবাসে তারাও কিন্তু একটা সময় ছ্যাঁচড়া হয়ে যায়। তুমি দেখো যে মেয়েরা যে অনেক বেশি ভালোবাসতেছে তখন ওই ছেলেটা চাইতেছে যে না, রিলেশনশিপটা না থাকুক। সেটা তো ডিফারেন্ট কেস। কিন্তু মেয়েরা, সুন্দরী মেয়েরাই কেন, সুন্দরী বা যে কোনো মেয়েরাই আমি দেখেছি যে ভালো ছেলে তাদের চোখে পড়ে না, ভালো ছেলেদের তোমার হচ্ছে সব প্রপোজাল রিজেক্ট করে দেয়, কিন্তু যে ওই খারাপ ছেলেটার মধ্যেই পড়ে। এবং মেয়েদের একটা কমন সমস্যা কি জানো সালসাবিল, আমার মনে হয় কি যে আমার ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে ফেলবো। রাইট। এটা তোমার কাছে কেমন লাগে? আসলে কি ভালোবাসা দিয়ে কাউকে ঠিক করা সম্ভব? ভালোবাসা দিয়ে কাউকে ঠিক করা সম্ভব তখন যখন তার ঠিক হওয়ার ইচ্ছা থাকে বা শুধরানোর ইচ্ছা থাকে। ও নিজের যদি শুধরানোর ইচ্ছাটা থাকে তাহলে সামনের একটা মানুষের চেষ্টা বা হেল্প অনেক বেশি কাজে লাগে। আর নিজের যদি শুধরানোর ইচ্ছা না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগে না। তুমি কি কখনো কাউকে ভালোবাসা দিয়ে ঠিক করার চেষ্টা করেছিলে? সেটার ফলাফল কি ছিল? ঠিক করার চেষ্টা বলতে হ্যাঁ করেছিলাম, বাট ওটার ফলাফল বললাম না যে ও যদি নিজে না চায়, মানে ওকে কেউ কখনো পৃথিবীর মানে কাউকে কেউ কখনো শুধরাতে পারবে না সে যদি নিজে না চায়। আচ্ছা, তবে আমার ক্ষেত্রে তোমার সাথে আমি একটু অমত করছি। আমার ক্ষেত্রে এই চিন্তাধারাটা একটু অন্যরকম। যেমন বলছিলে যে পার্সোনালিটি একটা ব্যাপার, যে ছোটবেলা থেকে তার জিনগত বৈশিষ্ট্যই যেটা, সেটা আমার মনে হয় না ভালোবাসা দিয়ে খুব বেশি চেঞ্জ করা সম্ভব। কারণ আমরাও তো একটা প্রাণী। ধরো গরু ঘাস খায়, গরুকে ভালোবাসা দিয়ে নিশ্চয়ই আমি মাংস খাওয়াতে পারবো না। সো আমার কাছে মনে হয় যার জিনগত বৈশিষ্ট্যটাই বা পার্সোনালিটি ডিসঅর্ডার, যার পার্সোনালিটিটাই খারাপ, তাকে কখনো ভালোবাসা দিয়ে চেঞ্জ করা সম্ভব না। আরেকটা বিষয় এখানে, যেমন হচ্ছে তুমি দেখবা যে আমরা অনেক সময় মেয়ে বা ছেলেরা যখন প্রচণ্ড ভালোবাসি তখন অনেকটা গার্ডিয়ান হয়ে যায়, যে তার সব কিছু খেয়াল রাখছি, সে খাচ্ছে কিনা, তার টাকা লাগছে কিনা টাকা দিই, তারপর হচ্ছে মানে তার এভরিথিং।
মানে সে কিভাবে ভালো থাকতে পারে এই জিনিসগুলো আমরা দায়িত্ব নিয়ে ফেলি। এই দায়িত্ব নেওয়াতে না আমার একটা কথা আছে, আমি মানে অনেক এক্সপেরিয়েন্স না, তবে আমি আমার জীবন থেকে উপলব্ধি করছি। তুমি যখন একটা মানুষের দায়িত্ব নিয়ে নিবে, আমরা মানুষ না স্বভাবতই আমাদের জন্মগ্রহণ হয়েছে হচ্ছে আমাদের বাবা মার কাছ থেকে, তো বাবা মা হচ্ছে আমার দায়িত্ব নেয়। তো তোমার ওই লোকটার বা তুমি যাকে ভালোবাসো তার দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু তার বাবা মা আছে এবং তার দায়িত্ব বাবা মাই নিয়ে রাখছে, কিন্তু তুমি যখন গার্ডিয়ান হয়ে যাও তখন আমরা গার্ডিয়ানদের বিপক্ষে কথা বলি না সব সময়, যে এটা ভাল লাগে না ওটা ভাল লাগে না, বা আমরা কি আদৌ মা বাবার কথা সব শুনি? না, সব তো অবশ্যই শুনি। সব শুনি না। তো সেক্ষেত্রে আমরা যখন গার্ডিয়ান হয়ে যাই তখন ওরা আমাদেরকে আসলে গার্ডিয়ান মানে মা বাবার স্থানে না দিলেও ওই রকম একটা সেম লেভেলের গার্ডিয়ান মনে করে। তখন তারা আমাদের বিপক্ষে যেতে চায় বা আমাদেরকে ছেড়ে চলে যেতে চায়, আমরা তখন তাদের কাছে টক্সিক হয়ে যাই, তারা অন্য কোনো মেয়েদের কাছে চলে যায়। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে তারা একটু মানে ছেলে মানুষ খুব বেশি পছন্দ করে যে তার উপর কেউ ডিপেন্ডেন্ট হয়ে থাকুক, কিন্তু সে কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকুক এটা কিন্তু আসলে ছেলেরা প্রথম দিকে বোঝালেও যে ঠিক আছে তোমার উপর ডিপেন্ডেন্ট থাকতে আমি খুব পছন্দ করি, কিন্তু আলটিমেটলি গার্ডিয়ানশিপ বা রুলিং এই বিষয়টা কিন্তু ছেলেরা পছন্দ করে না। তবে প্রথম দিকে গার্ডিয়ানশিপটা আসলে এটার পরিণতি সবসময় খারাপের দিকেই যায় বলে আমার মনে হয়। না, এটা সবসময় এরকম না, যেরকম মানে আমরা প্রত্যেকটা মানুষ একরকম না, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক একরকম না, প্রত্যেকে একরকম সিচুয়েশনে গ্রোন আপ না। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে অনেকে পছন্দ করে যে ডমিনেটেড হওয়াটা, যে আমাকে কেউ ডমিনেট করুক। আবার অনেকে মনে করে যে না, আমি ডমিনেট করবো, আমাকে যাতে কেউ ডমিনেট না করতে পারে। তো বুঝতে হবে যে আমার সামনের পার্সনটা আসলে কি চায়, ও কি ডমিনেট হতে চায় নাকি ও চায় ডমিনেট করতে। প্লাস হচ্ছে হলো আমার বিষয়টাও বুঝতে হবে, বিকজ আমি হয়তো বা ডমিনেট হতে চাই বা ডমিনেট করতে চাই, তো এই দুইটা জিনিস হচ্ছে ম্যাচ করা লাগে, তাহলে হচ্ছে আলটিমেট মানে রিলেশনশিপটা সাকসেসফুল হয় বা কন্টিনিউ করা যায়। আচ্ছা সালসাবিল, তোমার এই ব্যাপারে কি মনে হয়? যে আমার মনে হয় যে প্রত্যেকটা ভালোবাসায় একটা সময় গিয়ে মেয়েরা খুব স্ট্রং হয়ে যায়, কিন্তু তার আগের ফেজটা মেয়েরা না শুধু ছেলেরাও, যার প্রচণ্ড ভালোবাসো তুমি কাউকে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, কিন্তু তুমি তার থেকে শুধু উপেক্ষাই পাচ্ছ, এবং মাঝে মাঝে ধরো সপ্তাহে 7 দিন 3 দিন তোমাকে একদম লাভ শাওয়ারিং দিচ্ছে, লাভ বোম্বিং যেটাকে বলে, যে প্রচুর ভালোবাসছে, আবার 3 দিন তোমাকে এতটা কষ্ট দিচ্ছে যে দোজক মনে হয় তোমার সন্নিকটে, এরকম। সো এই ধরনের প্রবলেম তুমি ফেস করেছো কিনা আমি জানি না। এই ধরনের প্রবলেমটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা সিকনেস বলা যায়, বা একটা সাইকোলজিক্যাল একটা স্টেজ বলা যায়, এটাকে বলে হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা অনেকের মধ্যে দেখা যায়। তো হয়তো বা এই যে টার্মসটা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এই টার্মসটা হয়তো অনেকে জানে না, বাট এই জিনিসটা অনেকে ফেস করে, অনেক মেয়ে অথবা ছেলে। তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি মানে নার্সিসিজমটা কীরকম, যে তোমাকে একটা সময় পর্যন্ত এত বেশি লাভ দিবে যেটা কিনা একটা নর্মাল মানুষ দিতে পারবে না, মানে একদম লাভ বম্ব দিবে তোমাকে, হয়তো বা 2 দিন 3 দিন 7 দিন 1 মাস। অ্যান্ড তারপরে না কি হয় যে মানে তোমাকে এমনভাবে ফেলবে, ওরা তোমাকে ছাড়বে না, বাট তোমাকে এমন বিহেভিয়ারটা দিবে বা এমনভাবে ফেলে দিবে, তখন তুমি মানে তোমার ব্রেন কনফিউজ হয়ে যাবে যে ও তো আমাকে এত ভালোবাসতো, তাহলে এখন এরকম কেন করতেছে, তার মানে কি দোষটা আমার মধ্যে? এবং তার মনে একটা ব্যালেন্সিংয়ে থাকে, তাই না? যে হুট করে যে একটা না খারাপ ব্যবহার করছে তাও কিন্তু না, না না, মাঝে মাঝে ভালো ব্যবহার করছে, আদর করছে, ভালোবাসছে, আবার একটু পরে ভয়ঙ্কর পরিণতি হয়ে যাচ্ছে, এই ধরনের নাকি? হ্যাঁ হ্যাঁ। তো ওরা একটানা যে খারাপটা তোমাকে দিবে বা একটানা ভালোবাসা দিবে এমনটা না, এটা হচ্ছে হলো গিয়ে তোমার আমাদের রক্তে যে সুগার স্পাইকের মতন, যখন আমরা মিষ্টি খাচ্ছি সুগারটা হুট করে স্পাইক হচ্ছে, তারপর আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। তো ওদের জিনিসটা কি যে মানে ভালোবাসাটা এত বেশি দিবে, অ্যান্ড তারপরে কি হবে যে হুট করে তোমাকে নিচে ফেলে দিল, তখন তোমরা যে এরকম কেন হচ্ছে, তোমার ব্রেনটাকে ওরা কনফিউজ করে দেয়। তো এটা হচ্ছে একটা খুবই মেজর একটা পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে বলা হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যান্ড এটা কখনো ঠিক হয় না। আর ওদের হ্যাপিনেসটা কোথায়? ওদের হ্যাপিনেসটা হচ্ছে হলো গিয়ে ভিকটিমকে দোটানার মধ্যে রাখা, অথবা হচ্ছে হলো গিয়ে ভিকটিমের যে মেন্টাল যে হচ্ছে কন্ডিশনে সে যখন কষ্ট পায় বা মেন্টাল পেইন থেকে হচ্ছে হলো গিয়ে ওরা স্যাটিসফ্যাকশন নেয়, ওরা ওভাবে ভিকটিমটা চুজ করে এবং ভিকটিমকে হচ্ছে হলো গিয়ে অমনভাবে
মেন্টাল পেইন দেয়, অ্যান্ড ওই পেইনটা থেকে ওরা হচ্ছে লোকে ওদের স্যাটিসফ্যাকশনটা নেয়। এবং এই ধরনের ভিকটিমরা আমার যতটুকু মনে হয় যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড ভিকটিমরাই হয়, মানে যাদেরকে ওরা টার্গেট করে তারাও কিন্তু ট্যালেন্টেড থাকে, বাট সব কিছু বুঝে, এবং এদেরকে এমনভাবে ভিকটিমাইজ করে যে পরবর্তীতে মনে হয় সে আসলে মনে করে যে আমি আসলে কোথায় মধ্যে পড়লাম, সে কি আমাকে ছাড়বে না ধরবে, সে কি আদৌ আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, এরকম একটা দোটানার মধ্যে পড়ে যায়। না, এমন একটা দোটানার মধ্যে পড়ে যে এটা তো ইম্পসিবল যে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে 100% ভালোবাসে। কারণ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যে মানুষগুলো হয় ওরা এতটা পরিমাণে ভালোবাসা দিতে পারে যেটা একটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া কি চিন্তা করাও সম্ভব না, এতটা পরিমাণে ওরা ভালোবাসা দিতে পারে। আর ওই জায়গা থেকে যখন হচ্ছে লোকে তোমার ওই ভালোবাসাটা কমে যায় অথবা সুগার স্পাইকটা নিচে চলে আসে, তখন না মানে বিপরীতে যে আছে তার হিউম্যান ব্রেনটা কনফিউজ হয়ে যায় যে আচ্ছা ও আমাকে এত ভালোবাসতো, ইভেন ওরা খুব ওপেনলি লাভ করে, তখন আশপাশ থেকে কথাগুলো আসে তো ওকে অনেক ভালোবাসে, এই ছেলেটা তো এই মেয়েটাকে অনেক ভালোবাসে, ওই মেয়েটা তো ওই ছেলেটাকে অনেক ভালোবাসে, তখন ইভেন বলে আচ্ছা ও আমাকে ভালোবাসে আর এটা সর্বজন স্বীকৃত, এটা সবাইও জানে, সবাইও বলতেছে, এবং ওপেন লাভ থাকে তাদের। হ্যাঁ, ওপেন লাভ থাকে, এখন কেন এমন করছে, তার মানে কি মেবি আমার দোষ। এবং এরা কিন্তু ব্লেমও করে প্রচুর, তাই না, যে মনে করে কি যে মানে যে ভিকটিম তাকে উল্টা বুঝায় যে তুমি ভিকটিম না আমি ভিকটিম, তোমার জন্য আমার লাইফের অনেক ক্ষতি হচ্ছে, তোমার মাথায় সমস্যা আছে, ইউ শুড গো ফর ডক্টর, এরকম কিন্তু ভিকটিমকে উল্টা বুঝায় আমার যতটুকু আমি জানি এই সম্পর্কে। সো কি মনে হয় তাহলে যারা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই রিলেশনশিপটাতে আছে, বা অনেকে এই টার্মসটা বুঝবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, এমন একটা পরিস্থিতি যেখানে আপনি বুঝতেই পারছেন না সেই মানুষটাকে আদৌ আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না, কখনো সেই মানুষটার সাথে একদম হ্যাভেনলি ফিলিং পাচ্ছেন, আবার কখনো সেই মানুষটা আপনাকে দোজকের ফিলিংও দিয়ে দিচ্ছে, আপনি একটা দোটানার মধ্যে পড়ছেন যে আপনি কি করবেন, আপনি সম্পর্কটা থেকে বেরিয়েও আসতে পারছেন না, কারণ ওই যে হ্যাভেনলি ফিলিং দিয়ে কিন্তু আপনাকে ট্রমা বন্ডে একদম আটকে রাখছে। আবার যখন আপনি সম্পর্কর ভেতরে যখন ভেতরে ঢুকতে চাচ্ছেন তখনও আপনাকে একসেপ্ট করছে না, কারণ আপনি যখন অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন তখন সে আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। Do you know about silent treatment? হ্যাঁ, সাইলেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে হলো যখন তুমি বুঝতে পারছো না আসলে তোমার দোষটা কি, বা এটা নিয়ে কথাও বলা হচ্ছে না, তোমার পার্টনার যে ও কিছু বলতেছেও না যে তোমার অ্যাকচুয়ালি কোনো দোষ আছে কিনা, ওটাও বলতেছে না যে তোমার কোনো দোষ নাই, ও যে সাইলেন্টলি এমনভাবে আছে যে তুমি কনফিউজড হয়ে যাচ্ছো যে আসলে কি আমি এমন কি করলাম, বা আসলে আমার দোষটা কোথায়। তখন একটা খুব ডিপ একটা পেইন ফিল হয় যে যখন একটা কিছু মানে খুঁজে পাচ্ছি না, একটা কিছুর অ্যান্সার পাচ্ছি না, এই জিনিসটা। মোট কথা হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারদের সাথে যৌক্তিক কোনো কনভারসেশনে তুমি যেতে পারবে না, যে এই যে আমাদের একটা আনস্টেবল রিলেশনশিপ, এটাকে আমরা ঠিক করব, চলো আমরা একসাথে বসি, আমার দোষ এটা কি তোমার দোষ, আমরা বসে ডিসকাস করি, এই যৌক্তিক কনভারসেশনে ওরা কখনো তোমাকে যাবে না, তুমি গেলেও ওরা হচ্ছে চুপ করে থাকবে, তখন ওরা এরকম কোনো কনভারসেশনে যাবে না। কেন? কারণ ওরা তো হচ্ছে তোমার পেইন থেকে স্যাটিসফ্যাকশনটা নেয়, আর এটা নিয়ে যদি কথাই হয়ে যায় তখন তো তুমি হচ্ছে আর কনফিউজ থাকলা না, তখন তো তুমি পেইনটা ফিল করতেছো না, তখন হয়তো বা তুমি জানো যে না আমার কোনো দোষ নাই, অথবা জানো যে আমার এই দোষ আছে, আমি এটা সলভ করে ফেলবো, তখন তুমি একটা ক্লিয়ার মেন্টাল স্টেজে থাকো যে আমার এটা দোষ, ও বলছে আমাকে, আমি এটা সলভ করে ফেলবো। তাহলে ওরা কি ধোঁয়াশা তৈরি করে? ওরা জাস্ট মেন্টাল একটা পেইন ক্রিয়েট করে যেখানে তুমি জানো না বা তুমি ডিসাইড করতে পারো না যে আসলে কি আমার দোষ না ওর দোষ, নাকি কি হচ্ছে, কেন ওকে ভালোবাসে নাকি বাসে না, ও তো অবশ্যই ভালোবাসলে এখন কেন এমন করছে, বা আমি কি আসলে এত ভ্যালুয়েবল একটা ভালোবাসা আমি কি কোনো কারণে নষ্ট করে ফেললাম, এমন কিছু করলাম, দোষটা কি আমার, কিন্তু আসলেও মানে অনেকক্ষণ চিন্তার পর আমি কোনো দোষ পাচ্ছি না। মানে মানুষটা দোষ করছে, মানুষটা কষ্ট দিচ্ছে, কিন্তু নিজে স্বীকার করছে না, উল্টা তোমাকে এমনটা ফিল করাচ্ছে যে ইউ আর দ্য গিলটি, অ্যান্ড তোমার জন্যই এত কিছু হচ্ছে রিলেশনশিপে। মজার কথা এরা কিন্তু আবার ছাড়েও না, না ওরা কখনো ওদের ভিকটিমকে ছাড়ে না, এটা কখনোই পসিবল না, ওরা ওদের ভিকটিমকে কখনো ছাড়ে না, ওদের ভিকটিমকে ওরা কখনো ছেড়ে যেতে দেয় না। তুমি যখন আবার বের হয়ে আসতে চাবা এরকম রিলেশনশিপ থেকে, তখন দেখবা যে এরা একদম জান প্রাণ দিয়ে দিচ্ছে, তখন ভাববা যে আমার জন্য এত কিছু করতেছে, তাহলে তো আমারই দোষ, হ্যাঁ আমার তো এই রিলেশনশিপ ক্যারি করা উচিত, আবার শুরু করি তাহলে মনে হয় ভালো থাকতে পারবো। বাট এরা তোমাকে ছেড়ে যাবে,
কখন জানো তোমাকে একেবারে শুষে শুষে যে বললা তোমার দুঃখ তোমার কষ্ট থেকে তারা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নেয়, মানে তুমি যত কষ্ট পাবা এটা আমার কাছে অনেকটা শয়তানের মতো লাগে, আমি সরি মানে ইভিল আইয়ের মতো লাগে যে তোমার দুঃখ থেকে ও রক্ত শুষে শুষে ওর একটা আনন্দ লাগতেছে। সো যখন ছেড়ে যাবে, কখন ছেড়ে যাবে জানো, তারা যখন নেক্সট ভিকটিম পেয়ে যাবে। হ্যাঁ মানে এবং ওরা এরা কিন্তু তোমাকে চিটও করে অনেক। না চিট করে বিকজ ওরা যাতে তোমাকে মেন্টাল পেইনটা দিতে পারে। কারণ চিটিং এমন একটা থিং যেটা কিনা অপরজনকে সর্বোচ্চ পরিমাণে পেইন দেয়, আমার পার্টনারকে অথবা যার সাথে যে রিলেশনশিপ আছে। তো চিটিংটা এটা ওদের জন্য খুব নর্মাল একটা বিষয়, এটা ওরা করবেই। এর থেকে অনেক বড় জিনিসগুলো করে। আচ্ছা যাই হোক, ধরো এখন তুমি অলমোস্ট লাইক 20s-এ আছো, কাজ করতেছো, মিডিয়াতে কাজ করতেছো, অনেক বেশি প্রেশার, অনেক বিজি থাকো। আগে তুমি একটা লাইফে যখন ছিলে, তুমি স্টুডেন্ট ছিলা, কলেজে বা স্কুলে পড়তা, তো তোমার ওই সমৃদ্ধিটা আর এখনের আজকের যে সমৃদ্ধি কাজ করতেছে, এত কিছু করতেছে, এই দুইজনের মধ্যে কি পার্থক্য? অনেক পার্থক্য না, বা ইমোশনাল কি পার্থক্য আছে? ওই সময় কি চেতা বা কি মনে করতে, এখন কি চাও বা কি মনে করো? সালসাবিল, আমার মনে হয় কি, আমি এটা খুব বিশ্বাস করি, তুমি যখন একদম ছোট থাকবা বয়সে, তখন যখন কাউকে খুব বিশ্বাস করবা, ভালোবাসবা, যখন তোমার মনটা ভেঙে যাবে না, সেই মনটা অনেক বেশি তোমার নরম থাকবে, অনেক বেশি তোমার ইনোসেন্ট থাকবে। ওই মনটা একবার যখন ভেঙে যাবে, লাইফটা একদম টার্নিং পয়েন্টের মতো ঘুরে যাবে। মানে ওই মনটাকে যতবারই ভাঙো লাভ হবে না কিন্তু। সো তুমি দেখো তোমার লাইফের ফার্স্ট যখন তুমি হার্ট ব্রোকেন হও, ওই ফিলটা, ওই কষ্টটা কি আর কখনো বিগত যতবার হার্ট ব্রোকেন হবা তুমি কি ফিল করবা? না, মেবি একবারই তো হয়েছে, তো দেখি নেক্সট কি হয়। হ্যাঁ নেক্সট কি হয়। তবে তুমি দেখো, মিলিয়ে দেখো, যতবারই হার্ট ব্রোকেন হবা, যত কিছুই তোমার সাথে ঘটে যাক না কেন, প্রথম হার্ট ব্রোকেনটা তোমার ভেতরে যেমনটা ইম্প্যাক্ট ফেলবে, যতটা কষ্ট দিবে, ওই হার্ট ব্রোকেনটা আর কখনো তোমার জীবনে ইম্প্যাক্ট ফেলবে না। সো ওই সময় কেউ কিছু বললে বা আমাকে যদি কেউ মানে আমার প্রিয় মানুষটার কথাই তো লাগে, কেউ কিছু বললে তো কোনো গায়ে লাগে না। সো কিছু বললে আমি কেঁদে দিতাম, দিনের পর দিন কাঁদতাম। কিন্তু এখন আমাকে 10টা কথা কেউ বললেও, এমনকি আমি যাকে প্রিয় মানুষ যদি কাউকে বলেও থাকে, সেও যদি বলে, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। সো ইমোশনাল অনেক পার্থক্য। এখন মনে হয় আমরা এই স্টেজে এসে আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল চিন্তা করি, আর আগে মনে আমরা অনেক বেশি ইমোশনাল চিন্তা করতাম, ইমোশন দিয়ে চিন্তা করতাম, ইমোশন দিয়ে ডিসিশন নিতাম। আর এখন হচ্ছে আমরা অনেক প্র্যাকটিক্যাল চিন্তা করি। যেমন এখন আমার জীবনে মানে আমি সব কিছুকে একসেপ্ট করে নিতে শিখছি, আর আমি এটা নিয়ে অনেক বেশি হ্যাপি। কেমন আমি বলি, অ্যাজ লাইক যে ঠিক আছে আমার আজকে খারাপ দিন গেছে, আমি এটা একসেপ্ট করে নিছি, আমার এটা চিন্তা করে কষ্ট হয় না, বিকজ আমি এটা একসেপ্ট করে নিছি। জিনিসটা খুব সুন্দর যে এরকম হইতে পারে যে আমি সারা জীবন একা থাকবো, তো আমি এটা একসেপ্ট করে নেব, আমি এটা খুব সুন্দরভাবে আমার মধ্যে একসেপ্ট করে নিব। ঠিক আছে, হয়তো বা আমার কোনো সারোগেন্ট মাদার লাগতে পারে, বা আমার কোনো পার্টনার না থাকলে হয়তো বা আমি সারোগেসি অথবা অন্য কোনো কিছুতে যাইতে পারি, তো আমি ওটাও একসেপ্ট করে নেব। আমি চিন্তা করছি, তুমি যদি কোনো কিছু খুব সিম্পলি একসেপ্ট করে নিতে পারো, তুমি লাইফে খুব হ্যাপি থাকবা। যে আমি আজকে একা আছি, বা আমি হয়তো বা সামনে সারা জীবন একা থাকবো, হ্যাঁ তো কি হয়েছে, সবার লাইফ সবার সিচুয়েশন একরকম না। আমার কাছে যেটা আছে হয়তো বা ওইটা আরেকটা মানুষের কাছে নাই, আর আরেকটা মানুষের কাছে যেটা আছে সেটা আমার কাছে নাই, আর আমি এটা একসেপ্ট করে নিতেছি, আর এটা নিয়ে আমি সুন্দর মতনে পিসফুলি আমি ঘুমিয়ে যাচ্ছি, বা পিসফুলি আমি কাজ করতেছি, কিছু একটা করতেছি, ঘুমাতেছি, রেগুলার লাইফ লিড করতেছি, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু যখনই হচ্ছে আমি জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না, যে ওর কাছে কেন এত টাকা আছে আমার কাছে নাই, তখনই প্রবলেমটা শুরু হয়। বা ওর কাছে দেখো না, ওর কাছে কত ভালোবাসার মানুষ আছে, আমার নাই। এটা চিন্তা করলেই না এই পেইনটা হবে, এই কষ্টটা হবে। তো তুমি যখন জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারবা জীবনে, তখন তুমি আস্তে আস্তে খুব হ্যাপি থাকবা, খুব পিসফুল একটা লাইফ লিড করবা। এখানে আমার একটা থিওরি আছে যে যত বেশি আশা তত বেশি হতাশা। মানে যেদিন থেকে তুমি তোমার জীবনের এক্সপেকটেশন শব্দটাকে ডিলিট করে দিতে পারবা, তো সেদিন থেকে দেখবা তোমার সব কিছুই ভালো লাগছে, মানে সেদিন থেকে তুমি হ্যাপি একজন মানুষ। তো আমরা যেটা করি, আমাদের ভুলটা কি জানো, আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলি যে আমাদের সকল এক্সপেকটেশনগুলো তাদের উপর থাকে, যে সে হয়তো আমার জন্য এটা করবে, বা আমি তার উপর এমনভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যে আমার ভালো থাকা সে নির্ধারণ করবে। অর্থাৎ সে যদি আমাকে একটা ভালো কথা বলে, তাহলে আমার ভালো থাকা তার উপর ডিপেন্ডেন্ট করবে। সো যেদিন থেকে এক্সপেকটেশন শব্দটা বাদ দিয়ে দিবা তোমার লাইফ থেকে, সেদিন দেখবা যে তুমি লাইফের মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এবং
এমনভাবে কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবা না যে সেই ডিপেন্ডেন্সি, ধরো তুমি কারো উপর প্রচুর ডিপেন্ডেন্সি হয়ে গেছো, সেটার জন্য মানে সে যে কাজটা করবে সেটার উপর নির্ভর করবে তুমি ভালো থাকবে কি থাকবে না। সে সকালবেলা কেমন ব্যবহার করবে সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি কেমন আছো বা আদৌ আজকে ভালো থাকবা কিনা। এইরকম ডিপেন্ডেন্সি কিন্তু খুব ভয়াবহ, তোমাকে একদম মারাত্মক ডিপ্রেশনে নিয়ে যাবে। এবং যখন মানুষ বুঝতে পারে যে অপর মানুষটা আমার উপর ডিপেন্ডেন্ট, তখন কিন্তু তোমার মনকে নিয়ে, তোমার লাইফকে নিয়ে একদম ফুটবল খেলা শুরু করবে, অর্থাৎ তোমাকে মেন্টালি কষ্ট দিবে, কারণ ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া মানেই তোমাকে আয়ত্তে নিয়ে ফেলা। সো আমার মনে হয় যে জীবনটা খুব ছোট, আমরা যা পাবো সেটা মনে করবো আমাদের বোনাস, তবে এক্সপেকটেশন রাখা যাবে না। যদি এক্সপেকটেশন ছাড়াও কেউ আমার জন্য কিছু করে, ওটা এখন আসলে বোনাস হিসেবে দেখি। সো এক্সপেকটেশন আমার লাইফ থেকে একেবারেই আমি ক্লোজ করে দিছি। না, আমি এদিক দিয়ে তোমার মানে তোমার এই কনভারসেশনে দ্বিমত পোষণ করবো, মানে আমি এটা অ্যাগ্রি করি না কেন, কারণ আমরা তো মানুষ, আমরা তো হিউম্যান বিং, আমাদের এক্সপেকটেশন থাকবে নিজের কাছ থেকে হ্যাঁ, আমি ওটাই বলছি যে আমাদের এক্সপেকটেশন থাকবে, আমাদের আশা থাকবে, আমরা আশা নিয়েই বাঁচি যে হয়তো বা জীবনে একদিন এটা হব, সেটা হব, এটা করব, সেটা করব, হয়তো বা জীবনে একদিন পাশে এই মানুষটা থাকবে। তো এই আশাগুলো নিয়ে না আমরা মানুষরা বাঁচি, তারপরে হলো না হলো এটা পরের ব্যাপার। কিন্তু প্রবলেমটা তখন হয় যখন এক্সপেকটেশন ফুলফিল না হয়। তো আমার কাছে মনে হয় তোমার এক্সপেকটেশন থাকুক, অ্যান্ড ওটা যদি তোমার এক্সপেকটেশনটা যদি ফুলফিল নাও হয়, তোমার এক্সপেকটেশন অনুযায়ী কোনো কিছু কাজও না হয়, তাহলে যাতে তুমি ওটা নিয়ে কষ্ট না পাও। এক্সপেকটেশন অবশ্য নিজের উপর আছে, মানুষের প্রতি যখন থেকে এক্সপেকটেশনটা ফেলে দিবা তখন তুমি দেখবা তুমি হ্যাপিয়েস্ট। আর আমার কাছে মনে হয় যে কাউকে, অন্য একটা মানুষকে মানে তোমার হ্যাপিনেসের একটা বোঝ দিয়ে দেওয়া, যে আমার হ্যাপিনেসের দায়িত্ব তোমার, এইটা না, মানে ওই মানুষটার জন্য কষ্ট, আমার জন্যও কষ্ট। সুন্দর রিলেশনশিপ ওইটাই যেখানে হচ্ছে লোকে তুমি আমার হ্যাপিনেসের জন্য রেসপন্সিবল না, আমি তোমার হ্যাপিনেসের জন্য রেসপন্সিবল না, বাট আমরা দুজন একসাথে হ্যাপি। আই গেস ওই রিলেশনশিপটা সুন্দর। হ্যাঁ, এবং তুমি যখন একটা মানুষের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবা বা এক্সপেকটেশন রাখবা, তখন কিন্তু মানুষটা তোমাকে ইগনোর করা শুরু করবে। এটা কি বিশ্বাস করো? হয়, এরকম হয়। এবং প্রচুর পরিমাণে তখন তোমার খুব কথা বলতে ইচ্ছে করছে, খুব দেখা করতে ইচ্ছা করছে, পাগলের মতো টেক্সট করে যাচ্ছ, মেসেজ দিয়ে যাচ্ছ, ফোন কল দিয়ে যাচ্ছ, কিন্তু মানুষটা তোমাকে যখন বুঝবে যে তুমি হাইলি ডিপেন্ডেন্ট অন হিম অর হার, তখন তোমাকে ভয়ঙ্কর রূপে ইগনোর করা শুরু করবে। এই ইগনোরটা কিন্তু তুমি মানতে পারবে না, এবং তুমি এমন ছ্যাঁচড়া টাইপের হয়ে যাবা তখন কিন্তু প্রচুর পরিমাণে এই সম্পর্কে এরকম ধরনের প্রবলেমস অনেক মানুষ আমি জানি পড়ে আছে, যে প্রচুর এক সময় হয়তো ছেলেটাই বা মেয়েটাই তোমাকে রিলেশনশিপে আসার জন্য জোর করেছে বা তার এফোর্ট দেখাইছে, তারপর তুমি যখন রিলেশনশিপে প্রথমে না করেছো, কিন্তু যখন রিলেশনশিপটা পড়ে গেলা, তাকে ভালোবেসে ফেললা, তখন তার এফোর্টটা আস্তে করে চলে গেল। হ্যাঁ, চলে যাওয়ার পর কি হলো, তুমি তো তার উপর ডেসপারেট হয়ে গেল। এখন তুমি তাকে ফোন দিচ্ছ, কল দিচ্ছ, আমাকে একটু সময় দাও, আমাকে একটু নিয়ে ঘুরতে যাও। এই এক্সপেকটেশনগুলো সে রাখতেছে না, কারণ বুঝতেছে যে তোমাকে প্রথম ভালো লাগছে, তুমি এখন তার উপর ফল করছো, এখন তো তুমি লাথি দিলেও থাকবা, থাপ্পড় দিলেও থাকবা, আমি যা করলে যা, তুমি তো থেকেই যাবা। তো এইটা না একটা খুব বড় ভুল। কার জন্য ভুল জানো? যে ছ্যাঁচড়া হয়ে যায় তার জন্যও ভুল, এবং যে অপর সাইডের সেও ভুল। কারণ অপর সাইডের লোকটা বা মানুষটা এমনভাবে ট্রিট করতেছে, এমনভাবে মনে করতেছে যে ও যাই করুক না কেন তার এই ভিকটিম মনে থাকবেই। কিন্তু আসলে কিন্তু এটা হয় মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, যে মেয়েরা যখন এরকম প্রচুর টাইম চায় বা প্রিয় মানুষটার কাছ থেকে, মানে মেয়েরা না মানতে পারে না যে ও আমার উপর এতটা ইফোর্ট দিল, আর এখন এসে বলতেছে যে তুমি আমাকে সময় দিচ্ছ না, এখন তুমি আমাকে ইগনোর করতেছো। সো মেয়েরা এটা না মানতে পেরে যখন ছ্যাঁচড়া হয়ে যায়, তখন আস্তে 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 এটা কিন্তু একটা লং ফেজ। এই সময়টা একটা মেয়ের জীবনে সবচেয়ে কষ্ট হয়। আমরা ফিজিক্যাল পেইন কিন্তু দেখতে পারি সালসাবিল, আমরা কিন্তু ভেতরের পেইন দেখতে পারি না। এই সময়টা একটা মেয়ে বা একটা ছেলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময়, মানে সে না পারতেছে সইতে, না পারতেছে মানতে। তো এই সময় যেটা করতে হয়, যেটা হয় আর কি অ্যাকচুয়ালি, এই ভালোবাসার মানুষটা যে আসলে প্রচুর পরিমাণে এক্সপেকটেশন রাখছে বা প্রচুর পরিমাণে সময় চাচ্ছে, এই মানুষটা কথা বলতে বলতে, চিৎকার করতে করতে একসময় অভিযোগ করা বন্ধ করে দেবে। বাউন্ডারিজ একটা কিন্তু, হ্যাঁ, একটা লিমিটেশনস থাকে। যখন অভিযোগ করা বন্ধ করে দেবে, তখন এই মেয়ে বা এই ছেলেটা এতটা শক্তিশালী হয়ে যাবে মেন্টালি, যে ওই ছেলেটা আবার যদি ফিরেও আসে, ওই ছেলেটার সময় বা ভালোবাসা কোনো কিছুই সে আর চাইবে না।
এবং এটা দেখবা যে মেয়েটা তখন খুবই পাওয়ারফুল হয়ে যাবে, বা ছেলে বা মেয়ে যেই হোক না খুবই পাওয়ারফুল হয়ে যাবে, তখন কিন্তু সে আর ছ্যাঁচড়ামি করবে না, এবং এই ছ্যাঁচড়ামির জন্য একটা সময় সে খুব গিল্টি ফিল করবে যে আমি কেন এত ছ্যাঁচড়ামি করলাম। বাট এটা কিন্তু কন্ট্রোলের বাইরে, আসলে এই ভালোবাসার ছ্যাঁচড়ামিটা অনেক সময় ন্যাচারালি চলে আসে। বাট আমি এই মেসেজটা দিতে চাই সেই মানুষগুলোর জন্য যারা মনে করে যে পটিয়ে ফেলেছি, ঠিক আছে এখন ইগনোর করতেছি, এখন তো থাকবেই, এটা একটা ভুল ধারণা। প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশনস আছে, এই লিমিটেশনসের পরে সে কিন্তু এমন শক্ত হয়ে যাবে তুমি গিয়ে পায়ের কাছে পড়লেও সে তোমাকে আর অ্যাকসেপ্ট করবে না। সো ওই রকম লিমিটেশনসের মধ্যে নিয়ে যেও না কাউকে, যে তোমার জন্য যে ভালোবাসাটা সেটা লিমিটেশনসে পৌঁছে যায় এবং প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে যায়। আমার মনে হয় তোমার সাথে এরকম হয়েছে নাকি? তুমি কথাগুলো বলছো অ্যান্ড লাইক খুব চোখে খুব আগুন ছিল, তোমার সাথে কি হয়েছে এরকম? হয়েছে কি হয়েছে না সেগুলো আমরা আজকে না বলি, সেটা সব যদি বলে দেয় তাহলে কেমন হবে বলো। ওকে ওকে, তো আচ্ছা, তো আমার কোশ্চেন ছিল তোমার কাছে, হ্যাঁ তোমার সাথে তো অনেক কিছু হয়েছে না, তো এখন মানে যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখি যে এই প্রেজেন্টটা তো উল্টাপাল্টা কোশ্চেন করে, এই প্রেজেন্টটা তো এই কোশ্চেন করে, এই প্রেজেন্টটা তো সেই কোশ্চেন করে, তো আমাকে এই কোশ্চেনের আমি অনেক কিছুটা জানি ব্যাক সাইডের স্টোরি, তো আমাকে একটু বলো আজকে ক্যামেরার সামনে একটু বলো তোমার এইসব কোশ্চেনের রহস্যটা কি? কোন সব কোশ্চেন? আমার কাছে না সবচেয়ে মজা লাগে কি জানো সালসাবিল, যখন একটা মানুষ এসে আমাকে জিজ্ঞেস করে যে আপনি তো কি অ্যাটাকিং কোশ্চেন করেন, আপনি তো ভয়ঙ্কর কোশ্চেন করেন, আমি নাকি নাস্তানাবোধ করি, কি কি করি এগুলো বলে, তখন আমার লাগে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা আপনি আমাকে একটা অ্যাটাকিং কোশ্চেনের বর্ণনা দেন, বলতে পারে না। তো কথা হচ্ছে আমার দুঃখ কি জানো, মানুষ না না দেখে মন্তব্য করে দেয়, অমুকে বলেছে অমুকে বলেছে অমুকে বলেছে, এগুলো শুনে শুনে মন্তব্য করে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সাধারণত সেন্স অফ হিউমার নিয়ে কাজ করি। ধরো তোমার সাথে আমি যদি বলি প্রিয় দর্শক এখন আমাদের সাথে আছে সালসাবিল, আমরা যদি এই ধরনের কথা বলতাম আদৌ কি মজা লাগতো? আমরা যদি একটু দুষ্ট করে বা মিষ্টি করে কথা বলি, এটা দ্যাট ডাজন্ট মিন যে এটা একটা অশ্লীল কথা হবে, তা না, মজা করে কথা বললাম। তারপরেও যে কিছু কোশ্চেন খুব বেশি পপ আপ করে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ কোন ধরনের? কেটে কেটে নিয়ে আসে সোশ্যাল মিডিয়া, সরি ধরো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সুগার মাম্মি, সুগার ড্যাডি, আরো অনেক, হ্যাঁ এই প্রসঙ্গটাতে একটু আসতে চাচ্ছি। এটার একটু রহস্যটা তুমি বলো। সুগার মাম্মি যে বিষয়টা, সেটা হচ্ছে একটা কি দুটো প্রোগ্রামে গেস্ট নিজের মুখ থেকে সুগার মাম্মি কথাটা আসছে, এবং তারপর আমি জিজ্ঞেস করছি এটা মানে কি। তো এখন দুটো একটা কোয়েশ্চেনে তোমার এই ধরনের টপিক চলে আসতে পারে, এমন তো না এটার মানে বানাইছে আমি, সুগার মামি কি টপিকটা বা কনসেপ্টটা আমি বানাইছি না, তুমি বানাও নাই, বাট এই জিনিসগুলা নিয়ে কি, বা তুমি কি কোশ্চেন করবা এগুলা নিয়ে কি শো শুরু হওয়ার আগে বিহাইন্ড দ্য ক্যামেরা কোনো কথা হয় কিনা? অবশ্যই। আরে বাবা, আমার প্রত্যেকটা গেস্ট আমি জানি, দেখো আমি যদি গেস্টের সাথে আলাপ না করে থাকতাম, ইউ ওয়ার মাই গেস্ট, ওয়ান অফ মাই গেস্ট, আমি যদি গেস্টের সাথে আলাপ না করতাম তাহলে তো গেস্ট আমার পরবর্তী প্রোগ্রামে আর আসতো না। একই গেস্ট বারবার কিভাবে আসে, এই প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয়ত, গেস্ট যদি আমি এরকম অসম্মানিত করে মানে ভাগাই দিতাম, তাহলে এই গেস্টরা তো আমার বিরুদ্ধে ভিডিওতে আসতো বা পোস্ট করতো, যে আমাকে চলে যেত, হ্যাঁ আইনি প্রক্রিয়ায় চলে যেত, যে আমাকে নিয়ে সমৃদ্ধি এরকম করছে। এখন আপনাদের মানে তোমাদের জ্বালায় আমি কি করে গেস্টের ভিডিও করে কি? আপু আপনি কিন্তু সব প্রশ্ন দিছেন, আপনি সব, বা আপু আপনি কিন্তু সব প্রশ্ন জেনে আসছেন, আসলে কি শেষ করতে দাও, যে আপনি সব প্রশ্ন জানেন এবং বুঝে প্রোগ্রাম করছেন, আপনি কি কোনোটাতে বিব্রত হয়েছেন? মানে না আমি বিব্রত হই নাই। সব এখন আমি ভিডিও রাখতেছি আপনাদের মানে ভয়ঙ্কর দাবানলের আঘাতে পড়ে, কিন্তু বেসিক্যালি গেস্টের পারমিশন ছাড়া আমার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে শুরু করে আমি যতগুলো টেলিভিশনে আছি, গেস্টের পারমিশন ছাড়া একটা ওয়ার্ড অন এয়ার হবে না, এরকম চুক্তি করা আছে তাদের সাথে আমার। গেস্ট যদি বলে ওটা কেটে দেবা, ওটা কেটে দেবে, পৃথিবীর কোনো শক্তি নেই ওটা অন এয়ার করার। যদি এরকম হতো তাহলে নিশ্চয়ই গেস্টরা আমার বিরুদ্ধে লাইভে আসতো, গেস্টরা হ্যাপি, কিন্তু আপনি ভাবতেছেন আপনাকে অ্যাটাক করে মেরে ফেলছি।
তোমাকেও তো অ্যাটাকিং কোয়েশ্চেন করছি, করি নাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এটা কি আমাদের প্রি প্ল্যান ছিল না? না, আমি তুমি আমাকে কোশ্চেনগুলো দিয়ে দিছো, আগের দিন রাতে দিয়ে দিছো। তো সবার ক্ষেত্রে কি সেম এরকম হয় যে তুমি কোশ্চেনগুলো আগের দিন রাতে না, সবার ক্ষেত্রে হয় না, আসার পরে কথা বলে নেই। আবার আফটার দ্য শুট কাটার একটা ইয়ে আছে যে আপু এডিট প্যানেলে বলি, আপু পুরো প্রোগ্রাম করেছেন, এখন বলেন কোন জায়গাটা ফেলে দিতে হবে। ওনারা আমাকে হাইলাইট করে দেয়, বেশ ম্যাক্সিমাম দেয়ই না, তারপর হাইলাইট করে দেয়, তারপর আমরা কেটে দিই। বা যে কোনো প্রশ্ন, অনেক সময় গেস্ট আমাকে প্রশ্ন দেয়। যেমন আমি একটা তোমাকে ছোট্ট তথ্য দেই, কিছুদিন আগে একটা, আমি নাম উল্লেখ করবো না, একটা কোম্পানির, যে কোনো একটা মিডিয়া হাউসের যিনি মূল মাথা, তার একজন বান্ধবী আসছিলেন, এবং সেই বান্ধবী একজন শিক্ষক এবং মডেল এবং হেলথ স্পেশালিস্ট। তো তিনি আমাকে বলেছে যে আমাকে অ্যাটাকিং কোশ্চেন করে এবং উল্টাপাল্টা কোশ্চেন করে ভাইরাল করে দিতে হবে। সো একজন কোম্পানির মাথা, তার বান্ধবী আমাকে যদি এই ধরনের কথা বলে, সো হোয়াট শুড আই ডু? আমাকে তো অবশ্যই সেটা করতে হবে, বিকজ আমি তো একজন প্রেজেন্টার, তোমাকে ওটাই গেস্ট যেটা চায়, যতটুকু চায়। তো উনি আমাকে প্রশ্নগুলো লিখে দিচ্ছে, আমি করছি। তারপর থেকে মানুষের অনেক কষ্ট, আমি নাকি ওনাকে এত কষ্ট দিচ্ছি, ওই শিক্ষক নাকি মরে, অথচ উনি কিন্তু থ্যাংক ইউ দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে। এটা কিন্তু কেউ জানে না। সো এটা একটা মজার কাহিনী আর কি। যাকে এগুলো নিয়ে আর নাই কথা বলি, ভাল লাগে না এগুলো নিয়ে কথা বলতে এখন। না, এটা ক্লিয়ার করে দেওয়া ঠিক ছিল, যে তুমি ক্লিয়ার করে দিছো, মানে সব জায়গায় ক্লিয়ার করছে। এই যে কতগুলো সাংবাদিক আছে না, মানে সরি, সাংবাদিকরা অবশ্যই সম্মানের, কিন্তু কিছু সাংবাদিক আছে আমার একটা প্রোগ্রাম দেখেনি, একটা প্রোগ্রাম না দেখে, যেমন একজন সরি আমি বলতে চাই না, একজন ব্যক্তি, সে স্ট্যাটাস দিচ্ছে প্রতিটি পর্বে প্রোগ্রামে সুগার মাম্মি নিয়ে কথা বলে। আরে বেটা, তুই আমার প্রোগ্রাম দেখছিস? তুই দেখা তো, এখন আমি ইচ্ছে করলে মামলা করে দিতে পারি যে প্রতিটি পর্বে কোথায়, তুই বের কর, রাইট? বের তো করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের কথা একেবারে না দেখে, না জেনে, না শুনে, আমি অনেক ধরনের প্রোগ্রাম করি। আমি কৃষকদেরকে নিয়ে প্রোগ্রাম করি, গ্রামীণ আঞ্চলিক খাবার নিয়ে প্রোগ্রাম করি, আমি ফুড নিয়ে প্রোগ্রাম করি, সব ধরনের প্রোগ্রাম, রান্না নিয়ে। আমি একজন ভার্সেটাইল উপস্থাপিকা। আর আমি কিন্তু 2 দিনে ভাইরাল হওয়া উপস্থাপিকা না, এটা অনেকে জানে না। আমি 12 বছর মিডিয়াতে কাজ করেছি। আমি একজন রেডিও জকি ছিলাম। রেডিও জকি থেকে আমি এখন কিন্তু 5.5-6 বছর আমি কিন্তু টেলিভিশন উপস্থাপিকা। এবং এর আগেও কিন্তু রেডিও জকির সময় কিন্তু আমি অনেক সময় সেরা রেডিও জকিও ছিলাম। আমার অনেক ফ্যান ফলোয়ার্স ছিল, বহুবার আমি ভাইরাল হয়েছি। 2 দিনের ভাইরাল হওয়ার প্রেজেন্টার কিন্তু আমি না। এইটা একটু ভুল মানুষের, যে মনে করে যে 2 দিন মনে ভাইরাল করে যাচ্ছে। এগুলো কথা বললে অনেক কিছু বলতে চাই না আর কি। আমরা যে টপিকে ছিলাম সেই টপিকে চলে যাই। সম্পর্কে একটা সময় আসে যে একজনকে দোষারোপ করা শুরু করে, ব্লেমিং গেম শুরু করে, যে কিছু হইলেই দোষটা তো তোমার, আবার দোষটা আমার, এরকম করে সারা রাত ঝগড়া করতে থাকে। অনেকে বলে যে সম্পর্কে ঝগড়া হলে নাকি সম্পর্কের মানে ওই সম্পর্ক নাকি একজনকে চায়, বা ওই সম্পর্ক নাকি অনেক ভালো, এই জন্য বেশি ঝগড়া হয়। হোয়াট ইউ থিঙ্ক? এই যে ব্লেমিং করা বা ঝগড়া শেষে তাল গাছটা আমার, একজনকে ব্লেমিং করা, এগুলো কতটুকু? ব্লেমিং করা আসলে কেন হয় জানো? যখন একজন আরেকজনকে বুঝতে পারে না। হ্যাঁ, যে আমি তোমাকে বুঝতে পারতেছি না, তুমি আমাকে বুঝতে পারো না। এর থেকে বড় জিনিস কি, যখন বুঝতে চায় না। ওরা মনে করে যে আমরা যদি একটা সম্পর্কে যখন আছে, আমি যদি খুব ভালো ডিবেট করতে পারি, আমি যদি তর্কে জিততে পারি, তাহলে আমি উইন, মানে আমাদের সম্পর্কটা আমি ভালোবাসার মধ্যে আবার উইন মানে কি একটা অবস্থা কিন্তু নাই। কিন্তু জিনিসটা কি, যখন একটা মানুষ কথা বলছে, তখন যদি আমরা তর্ক না করি, আমরা যদি শুনি, যদিও ভুল কথা বলে বা রাইট কথা বলে বা যাই বলে, আমরা যদি কথাগুলো শুনি আর যখন বুঝতে চেষ্টা করি বা অ্যাটলিস্ট জিজ্ঞেস করি কেন বলছো কথাগুলো, ওই সময় দেখা যায় কি দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে তর্ক করি। তুমি এটা বলতেছো, আমার আরেকটা কথা বলে আমার উইন করতে হবে। ঠিক আছে, তুমি আমার কল কেন ধরো নাই? হ্যাঁ, আমার বলা লাগবে যে কেন ধরি নাই জানো, এই যে আমি ব্যস্ত ছিলাম, আমি হ্যান, আমি ত্যান, এগুলো বলা লাগবে। আমরা যদি অ্যাটলিস্ট ওইটা না বলে ওর কথাটা শুনি যাচ্ছে, ঠিক আছে বলো তোমার কি প্রবলেম হয়েছে বা কেন, তখনও কিন্তু বলতে পারে যে না তুমি ধরো নাই কল, অথবা এটা হয় না সেটা হয় না, আমি একটু রাগ করছি আমার, তখন কিন্তু ওই সামনে অপর পাশে মানুষটারও না রাগটা কমে যায় যখন কথাগুলো বলতে পারে, ওর মনের কথাগুলো।
যদি তর্কে না যাওয়া হয়। তো এই জিনিসগুলো না অনেক বেশি মানে দরকার। আর যখন হচ্ছে দুইজন মানুষই খুব বেশি মানে ডিবেট করতে চায়, খুব বেশি উইন হতে চায়, একজন আরেকজনের সিচুয়েশনটা বুঝবে না, ওর কথাটাও শুনবে না, ওর কথাটা শুনতে পারে আর আইদার দেখা যাচ্ছে যে ও একটা ভুল কথাই ধরো তুমি একটা ভুল কথা বলছো আমি তোমার সাথে রিলেশনশিপে, হ্যাঁ আমি যদি অ্যাটলিস্ট একটু চুপ করে একটু শুনি, আমার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আমি যে তোমার ভুল কথাটা শুনি আর আমি কিন্তু পারি যে না তুমি ভুল বলতেছো, এটা তোমার কথার মধ্যেই আমি কথাগুলো বললাম, তখন ওই ডিবেটটা হয়ে গেলো, তর্কটা হয়ে গেলো, আমি জিতলাম, আমার লজিকটা জিতলো। কিন্তু মানে ওই জিনিসটা খুব বেশি দিন মানে এই উইনটা না খুব বেশি দিন উইন থাকে না, সামনের মানুষটা তখন গুড ফিল করে না। তো যখন আমরা একজন একজনের কথা শুনি না, গুরুত্ব দেই না, বুঝতে চেষ্টা করি না, তখনই আস্তে আস্তে রিলেশনশিপটা তোমার খারাপের দিকে যায় বা শেষের দিকে চলে যায় আর কি। তো জিনিস একজন আরেকজনকে বুঝা, ওর কথাটা শোনা, ও ভুল বললেও শোনা, কারেক্ট তুমি পরেও করতে পারবা, এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার। তুমি খুব যৌক্তিক একটা কথা বলেছো যে তারপর একসময় রিলেশনটা আসলে শেষ হয়ে যায়। এই যে অনেকে বলে না, অনেকে যুক্তি দেয় বা নিজেদেরকে সান্ত্বনা দেয় যে আমাদের রিলেশনশিপে বেশি ঝগড়া, তার মানে আমাদের মধ্যে ভালোবাসা বেশি, যে সম্পর্কে ভালোবাসা বেশি সেই সম্পর্কে ঝগড়াও বেশি। এটার সাথে কিন্তু আমিও একমত না। এটা নেসেসারি না যে বেশি ভালোবাসা থাকলেই যে বেশি ঝগড়া হবে, এটা নেসেসারি না। বাট হ্যাঁ, ভালোবাসা বেশি থাকলে একটু ঝগড়া বেশি হতে পারে, বাট কমও হতে পারে। এটা কোনো ইউনিভার্সাল লজিক না। আমার মতে কি সালসাবিল, মনে হয় যে একটা সম্পর্ক যখন একদম শেষের দিকে চলে আসে তখন না এই ঝগড়া বা তর্ক বা যে তার ব্যাপারটা, আমি উইন নাকি তুমি উইন, এটা বেশি চলে আসে। কারণ এর মাধ্যমে কিন্তু সম্পর্কটা শেষের দিকেই যায় আসলে আলটিমেটলি। বলো না, শেষের দিকে চলে আসলে এই ব্যাপারটা আসে না, এই ব্যাপারটা চলে আসলে সম্পর্কটা শেষ হয়ে যায়। সম্পর্কটা শেষ হয়, হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয় যে এই যে জেতাজেতি বা তালগাছটা আমার, এটা নিয়ে খুব সম্পর্কে খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়ে। যদিও আমরা মানে কোনো সম্পর্কের প্রফেশনালস না, আমরা আসলে আমাদের নিজেদের ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকেই মনে হয় আমরা কথাগুলো বলতেছি। আর জানো কি, মানে ধরো আমার এখন এজ খুব বেশি না, বাট আমার মনে হয় যে আমার মেন্টাল এজ খুব বেশি হয়ে গেছে, কারণ অনেক কিছু আমি দেখে আসছি, অনেক খারাপ সিচুয়েশন আমি গো থ্রু করে আসছি। একবার তোমাকে আমি মনে বলছিলাম ইন্টারভিউতে যে আমার জীবনে এরকম সিচুয়েশন ছিল যেখানে হচ্ছিল আমি রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাতাম যে আল্লাহ, আমি যদি কালকে সকালে সূর্যটা না দেখি তাহলে আমার গুনাহগুলো আমার মাফ করে দিও। তো মানে এখন না মানে মনে হয় যে এখন স্টেজে আইসা যে মানে কারোর সাথে অ্যার্গুমেন্টে যাওয়াটা না সময় নষ্ট। কেউ যদি বলে যে সূর্য দক্ষিণ দিকে ওঠে, আমি ওইটাই বলি হ্যাঁ তুমি ঠিক বলছো, হইতে পারে, মানে আমি যে সেটা বললে আমি ইগনোর করে দিই। এখন না অ্যার্গুমেন্টে যাওয়াটাই আমার কাছে মনে হয় যে আমি টাইম নষ্ট কেন করব, টাইম নষ্ট, মুখের ওয়ার্ড নষ্ট, কথা নষ্ট কেন করব। তো আমি যে কোনো কিছুতে আমি জাস্ট পিস খুঁজি যে ঠিক আছে তুমি এটা বলছো, তুমি এটা নিয়ে হ্যাপি, তো ঠিক আছে তুমি এটা নিয়ে হ্যাপি, মানে আমি পিসফুল, মানে আমি আমার এনভায়রনমেন্টে পিসফুল, তো আমি তর্কেই যাই না, আর্গুমেন্টে আমি অ্যাভয়েড করি। আচ্ছা সালসাবিল, জীবনে তো আমরা সবাই কম বেশি ভুল করেছি না, ভালোবাসার মানুষকে নিয়েই আমাদের অনেক ধরনের ভুল আছে। তো তোমার একটা স্টেজের কথা বললা যে তুমি সেই সময়টা পরবর্তী সকালে তুমি সূর্য দেখবা কিনা সেটাও তোমার মনে করতে যে সূর্যটা নাও দেখতে পারি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, এরকম কথা বলে উঠেছো। তার মানে তোমার এমন একটা টক্সিক একটা ব্যাপারে ছিলা যেখানে তোমার বাঁচার সম্ভাবনাও খুব ক্ষীণ ছিল। তোমার কি মনে হয় যে সেই সময়টা তুমি টক্সিসিটির মধ্যে থেকে যেভাবে সম্পর্ক বা প্রিয় মানুষটাকে আগলে রাখতে চেয়েছিলে সেটা কি উচিত ছিল, নাকি আরো অনেক আগে বেরিয়ে আসা উচিত ছিল? হোয়াট ডু ইউ থিঙ্ক? শুধু টক্সিসিটি না, শুধু টক্সিসিটিতে মানুষ মারা যায় না, অনেক ফিজিক্যাল অ্যাবিউজও ছিল। তার জন্যই এরকম ভাবতাম যে যদি কালকে সকালে সূর্যটা না দেখি, কারণ টক্সিসিটি অথবা মেন্টাল পেইন নিয়ে মানুষ মারা যায় ধীরে ধীরে, এরকম না যে কালকে সকালে যদি মারা যায়। ফিজিক্যাল অ্যাবিউজটা ছিল, তার জন্যই ভাবতাম যে যদি কালকে সকালে মৃত্যু হয়, এটার জন্য ভাবতাম। আর যে জিনিসটা হচ্ছিল যে তোমার আগে বের হয়ে আসা উচিত ছিল। এখনো তো অনেকে হয়তো অনেক সংসারে ফিজিক্যাল অ্যাবিউজের শিকার হচ্ছে, অনেক টক্সিসিটির মধ্যে, ভয়ঙ্কর টক্সিসিটির মধ্যে আছে। টক্সিসিটি দেখো সালসাবিল, আমার কাছে মানে টক্সিসিটি মানে আরো ভয়ঙ্কর। মারা গেলে তো ভাই কষ্ট শেষ, কিন্তু তোমাকে একজন হিট করতেছে, তুমি আঘাতটা দেখতে পাচ্ছ, কিন্তু ভিতরে যে ক্ষয় হয়ে যাচ্ছে এই আঘাতটাও দেখা যাচ্ছে না, কিন্তু তোমার ভেতরটা ছিঁড়ে বেড়ে যাচ্ছে। তো এই টক্সিসিটির মধ্যে যারা আছে তারা তো ভাবছে যে আদৌ কি বের হলে লাভ হবে, নাকি আরেকটু থেকে যাব, আরেকটু চেষ্টা করব, চেষ্টা করলে কি টক্সিসিটি আদৌ রিমুভ হয়? না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা
যে যদি আমি চেষ্টা করি তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। যখন যেই মুহূর্তটা থেকে তোমার রিলেশনশিপ হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজের দিকে চলে যায়, তখনই তোমার বুঝতে হবে এটা ইন্ড করা উচিত। কারণ আর ফিজিক্যাল না মেন্টাল অ্যাবিউজ? না ফিজিক্যাল অ্যাবিউজ। তাহলে মেন্টাল অ্যাবিউজ আমি সহ্য করে যাব দিনের পর না দিন? মেন্টাল অ্যাবিউজটা তোমার একটু বুঝতে দেরি হবে যে মেন্টাল অ্যাবিউজ কোনটা। কিন্তু যখনই একটা বিবাহিত সম্পর্ক হোক, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সময়, যেই মুহূর্তে এটা ফিজিক্যাল অ্যাবিউজের দিকে চলে যায় তখনই এটা ফুল স্টপ করে দেওয়া উচিত, রাইট নাও, মানে ওই সময়টায়। এটা আর কখনো তোমার ফিক্স হবে না। এটা কেন, ওই মানুষটা যে কিনা ফিজিক্যালি অ্যাবিউসিভ, সে কখনোই কারোর সাথে হচ্ছে ঠিক হবে না। আর তুমি যেটা বলছো মেন্টাল অ্যাবিউসের কথাটা বা মেন্টাল পেইনের কথাটা, যে মানুষটা হচ্ছে লোকে এত দূর চলে গেছে যেখানে হচ্ছে ও তোমাকে ফিজিক্যাল অ্যাবিউজ করতেছে, সে 100% তোমাকে এর অনেক আগে থেকে মেন্টাল অ্যাবিউজ করে আসবে, তুমি বুঝো আর না বুঝো। ফিজিক্যাল অ্যাবিউজটা যদি একপাশে বাদ দিই, যে মেন্টাল অ্যাবিউজ করতেছে এবং সে দোষটা আমার উপরেই দিচ্ছে, কোনোভাবেই তাকে আমি বুঝাইতে পারতেছি না যে তুমি টক্সিক, তুমি আমাকে টক্সিসিটি দিচ্ছ, নেগেটিভ এনার্জি দিচ্ছ, আর কিছুই দিচ্ছ না, এই রকম পরিস্থিতিতে তাহলে কি করব, কি মনে হয়? না, এটা কখনো হয় না যে তুমি সামনের মানুষটাকে বুঝাতে পারছো না যে তুমি টক্সিক বা তুমি আমাকে টক্সিসিটি দিচ্ছ বা ফিজিক্যাল অ্যাবিউজ দিচ্ছ, এটা বোঝানোর কিছু না, ও ঠিকই বুঝেই তোমাকে দিচ্ছে। কিন্তু ও খুব সুন্দরভাবে বোঝার ভান করে না, ও একটা মানুষকে খুব ইজিলি নিজের ভুলটা স্বীকার করে, তুমি করবা বা আমি করব না। ও যখন তোমাকে টক্সিসিটি দিচ্ছে মেন্টালি, তারপর হচ্ছে ফিজিক্যালি অ্যাবিউজ করছে, ও সব কিছু বুঝেই তোমাকে করছে। আর এমনটা বুঝাচ্ছে যে ও বুঝতেছে না, তুমি যাতে না বুঝো যে ও বুঝতেছে না ওর দোষটা কি। এই টার্মসটা মানে একটু কঠিন হয়ে গেল, বাট এটা মানে এটাই সত্য যে ও সব কিছু বুঝেই তোমাকে করছে, টক্সিসিটিটা দিচ্ছে। তখন তুমি যেটা বলতেছো তুমি আমাকে টক্সিসিটি দিচ্ছ, তুমি টক্সিক, আর বাবা ও তো জানেই যে ও টক্সিক, তাহলে আমার কি করা উচিত টক্সিসিটিটা দিচ্ছে। তখন একজন ভিকটিম হিসেবে কি করা উচিত? ভিকটিম হিসেবে যে হচ্ছে লোক অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিউজ যারা হচ্ছে অ্যাবিউজার, তারা সবকিছু বুঝেই সবকিছু করে, আর ভিকটিমদের তারা ছেড়ে দিতে চায় না, ভিকটিমদের তারা রাখতে চায়। তারা চায় না যে ভিকটিমটা চলে যাক, তো রাখার জন্য যা করা উচিত তারা তা করে। আর ভিকটিমের উচিত যে রিকভার করা। there is a mental sickness called Stockholm syndrome. এটা তুমি জানো কিনা? আমেরিকাতে এরকম হয়েছিল যে একটা মেয়ে কিডন্যাপ হয়েছিল, অ্যান্ড ওর কিডন্যাপার ওকে খুবই ফিজিক্যালি অ্যাবিউজ করতো, ইভেন ওর হাত কেটে দিছিল 2টা। অ্যান্ড ও যখন ওখান থেকে রেস্কিউ হয়েছিল ওই কিডন্যাপারের কাছ থেকে, তখন ওই হচ্ছে ওই ভিকটিমটা বলতেছিল যে না, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওর কাছে যাবো, ওর মেয়ে ওর কাছে যাবো, যেখানে ওর 2টা হাত নাই, ওর 2টা হাত কেটে দিছে কিডন্যাপার। তো এটাকে বলা হচ্ছে স্টকহোম সিনড্রোম। তো সবার একদম ওই স্টকহোম সিনড্রোমটা হয়ে যায় আমি তা বলতেছি না, কিন্তু ওখানে কিছু তার মানে তোমাকে কেউ মেন্টাল অ্যাবিউজ দীর্ঘদিন ধরে করছে এবং ফিজিক্যাল অ্যাবিউজ করছে, এবং তুমি একটা সময় এই দীর্ঘদিনের মেন্টাল অ্যাবিউজমেন্টের জন্য একটা সময় তুমি ভাবতে থাকো যে এটা পাওয়ার যোগ্য আমি, হ্যাঁ, তখন আমাদের ব্রেইনটা আমাকে আরো মেন্টাল অ্যাবিউজ করা উচিত। ব্রেইনটা এরকম হয়ে যায় যে ব্রেইনটা এরকম হয়ে যায়, তখন যদি কেউ তোমাকে ওখান থেকে বের করেও নিয়ে আসে না, তখন তোমার মনে হবে যে না, আমাকে কেন কেউ টক্সিসিটি দিচ্ছে না, কেন কেউ আমার মেন্টালি অথবা ফিজিক্যালি অ্যাবিউজ করছে না, আমার ওর কাছে চলে যাওয়া উচিত, আমার মাস্টার, এরকম মনে হয়। এটা অনেকে রিলেট করতে পারবে না, বাট যারা রিলেট করতে পারবে তারা ঠিকই বুঝবে। এটাকে বলা হচ্ছে তোমার স্টকহোম সিনড্রোম। বাট একদম যে খুব গভীরভাবে অসুখটা সবার হয়ে যায় তা কিন্তু না, বাট এটা কিছু সাইন চলে আসে ভিকটিমের মধ্যে, যে কোথায় আমাকে কেন আমাকে পেইন দেওয়া হচ্ছে না, আমি তো এটা ডিজার্ভ করি মনে হয়। এই কারণেই কি এই ধরনের টক্সিক রিলেশনশিপ থেকে বের হওয়ার পরে আবারও ফিরে যায় ভিকটিম বারবার, এবং বের হতে পারে না, বারবার ফিরে যায়। এই সময়টা কি আমরা যারা ভিকটিম আছে তারা মনে হয় অনেক তাড়াহুড়া করে, তাই না, যে আমার এখনই বের হইতে হবে, এরকম করে বের হয় আবার যে ফিরে যায়। তাড়াহুড়া না, অ্যাকচুয়ালি ওর সিদ্ধান্তহীনতায় ভোগে যে আমার কি করা উচিত। আর যখন তাদেরকে কেউ ওই সিচুয়েশন থেকে বের করে আনে, তখন ওরা একদিনের জন্য ভালো ফিল করলে পরে মনে হচ্ছে থেকে কোথায়, মানে আমি তো মনে হয় ওটা ডিজার্ভ করি, মানে নিজের অজান্তেই তাদের ব্রেইন এরকম ফিল করায় যে আমি মনে হয় ওটা ডিজার্ভ করি, কোথায়। তখন আবার ওদের হচ্ছে যখন হচ্ছে ওকে লজিক্যাল ব্রেন চিন্তা করে, তখন ওর মনে করে যে থাক না, ঠিক করে ফেলি না, চাইলেই তো ভেঙে ফেলতে পারি, ঠিক করি, ও তো ঠিক হয়ে যাবে, মানুষের কত প্রবলেম থাকে। এরকমও মনে হয় যে আমাদের আগের আমলে আমাদের বাবা মা ওরা ঝগড়া করতো, মিলে গেছে, একসাথে আছে, কত সুন্দর, লজিক দিয়ে নিজেকে নিজে বোঝায়, যেগুলো আসলে অ্যাকচুয়ালি লজিক্যাল না।
তো এই সব ক্ষেত্রে ভিকটিম মানে যদিও তুমি একজন সাইকিয়াট্রিস্ট না, সাইকোলজিস্টও না, তারপরে না, তুমি ভিকটিমের আসলে তোমার সাইকোলজিস্ট হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি ওই সিচুয়েশনটা গো থ্রু করছো কিনা, রাইট? একটা সাইকোলজিস্ট ওই জিনিসটা বুঝবে না যেটা তুমি এক্সপেরিয়েন্স করে আসছো। আচ্ছা, যদি তুমি এক্সপেরিয়েন্স করে থাকো তাহলে ওই সময়টা আসলে একজন ভিকটিম তাহলে কিভাবে রিকভার করতে পারে যখন সে বুঝতে পারছে মানুষটা আমার জন্য টক্সিক বা মানুষটা আমার জন্য ভালো না বা এই সম্পর্ক লং লাস্টিং হবে না, কিন্তু তারপরে বের হয়ে আসতে পারছে না, যতবার ও রাগ করে বের হয়ে আসতেছে ততবার আবার ব্যাক করতেছে নিজে নিজেই। তো এই সময়টা কি করবে, মানে ছেড়ে আসতে পারে না, তখন কি করবে? দেখো, আমি তো হচ্ছে লোকে এখানে আমি কোনো সলিউশন গিভার না, বা আমি হচ্ছে লোকে কোনো সাইকোলজিস্ট না। তুমি যেহেতু বাট আমি সিচুয়েশন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে লোকে আমি ততদিন বের হয়ে আসতে পারি নাই যতদিন না পর্যন্ত আমি আমার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি নাই। আমি যখন থেকে আইডেন্টিফাই করতে পারছি যে হচ্ছে লোকে আমার প্রবলেমগুলো কি বা অ্যাকচুয়ালি আমার মেন্টাল সিচুয়েশনটা কি, আমি অ্যাকচুয়ালি একটা লার্নিং প্রসেস শুরু করছিলাম যে আমি এগুলো নিয়ে পড়বো বা অ্যাকচুয়ালি কি কাদের এই সিচুয়েশনটা গো থ্রু করছে, তাদের আজকের অবস্থা আগের অবস্থা। সো আমি একটা লার্নিং প্রসেস ডেভেলপ করছিলাম, ওখান থেকে আমি সাইকোলজি পড়ছি, বিহেভিয়ার বা আমার সাথে কি কি হয়েছে, এটা কেন হয়েছে বা হিউম্যান বিহেভিয়ার বা অ্যাকচুয়ালি কে ওই মানুষটা সিক নাকি সিক না। আমি অনেক কিছু নিয়ে না মানে পড়াশোনা করছি আর কথা বলছি, প্লাস হচ্ছে লোকে এরকম সিচুয়েশনে কেউ গো থ্রু করছে কিনা ওগুলো নিয়ে দেখছি। ওই সব কিছুর মধ্যে না আমার খুব টাফ হয়েছে এটা থেকে বের হয়ে আসা। ইভেন আমি এখনও জানি না যে আমি বের হয়ে আসছি কিনা, বাট হচ্ছে লোকে এটা অনেক হেল্প করে। তো জিনিসটা কি তোমার জানতে হবে তোমার প্রবলেমটা কি, তুমি কি আসলে কি মেন্টালি সিক কিনা বা কোনো মেন্টাল কোনো সিকনেসের সাইন তোমার মধ্যে চলে আসছে কিনা। তুমি যখন ওটা আইডেন্টিফাই করতে পারবা তখন তুমি খুব ইজিলি ওটা থেকে বের হয়ে আসার তোমার হচ্ছে রাস্তা বের করতে পারবা। মানে তোমার সাথে যেটা হচ্ছে সেই অপর পার্টনারটার আসলে কি পার্সোনালিটি ডিসঅর্ডার সেটাকে আইডেন্টিফাই করে এডুকেট ইয়োরসেলফ, তাই তো? হ্যাঁ, আর নট নেসেসারি যে সবার পার্সোনালিটি ডিসঅর্ডার হবে, সবার কিন্তু থাকেও না। আবার কারো মধ্যে দেখা যাচ্ছে যে ওর মধ্যে ওই প্রবলেমটা নাই কিন্তু ওইটা কিছু সাইন আছে, ওর বিহেভিয়ারে টক্সিক। আমার মনে হয় নিজের সাথে নিজের কথা বলা হচ্ছে সবচেয়ে বড় সলিউশন। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে ডিসাইড করতে পারবা না যে তুমি এখান থেকে বের হবা, ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু বান্ধব কেউ তোমাকে হেল্প করতে পারবে না। না, কেউই করতে পারবে না, তোমার সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টও হেল্প করতে পারবে। আচ্ছা দর্শক, আজকের যে কনভারসেশন আমাদের হয়েছে, আমরা কিন্তু কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল না, বাট আমরা আসলে আমাদের এক্সপেরিয়েন্স থেকে কথা বলেছি। আমরা মানে আমাদের সম্পর্ক হচ্ছে আমরা ফ্রেন্ড, সো এক্সপেরিয়েন্স থেকে আমরা আমাদের পডকাস্ট, আমাদের জীবন নিয়ে কথা বলবো। এরকম যদি এই পডকাস্টটা আপনাদের ভালো লাগে, এর পরের বার আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, না হলে গরুর ব্যবসায় চলে যাবো আসলে। আমার মনে হয় কি মানে আমাদের পডকাস্ট টপিক না কমেন্ট সেকশন থেকে সিলেক্ট করা উচিত। হ্যাঁ, কমেন্ট সেকশনে যেটা দেবে, কমেন্ট সেকশন থেকে পডকাস্ট টপিক উঠিয়ে তারপর আমরা পডকাস্ট করব। যদি আমাদের পডকাস্ট ভালো লাগে তাহলে আমরা আরেকটা পডকাস্ট করব, একদম ওটা ভালো লাগলে আরেকটা করব। আর যদি কারো ভালো না লাগে তাহলে আমরা গরুর ব্যবসা শুরু করব। গরুর ব্যবসা শুরু করব। ওটা থেকে তো গাভীও করতে পারে। হ্যাঁ, গাভী, গরু, ওটা থেকে হচ্ছে লোকে বিভিন্ন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আমি তো হচ্ছে চ্যারিটি করি, মানে চ্যারিটির সাথে সম্পৃক্ত আছি। তো দেখা গেছে যে গরু টরু কিনলে আমার মেন পাওয়ারও আছে, ওগুলো দিয়ে আমরা। তুমি জানো ভালো গরু চেনার উপায়? পেছনে বাড়ি দিলে বোঝা যাবে। কিছুদিন পরে শুরু হবে গরুর হাটে, তোমাকে মনে দেখা যাবে না? আমাকে দেখা যাবে কেন? তুমি ডাক্তার সাবরিনার সাথে যোগাযোগ করো, উনি গরুর হাটে, প্রত্যেকটা গরুর হাট থেকে লাইভ ভিডিও করবে। আমার মনে হয় যে প্রত্যেকটা গরুর হাটে তোমাকে দেখা যাবে এবার, যে গরুর ইন্টারভিউ। আমাকে কেন দেখা যাবে? গরুগুলোর ইন্টারভিউ নিবা না? গরুর ইন্টারভিউ না, গরুর খামারিদের ইন্টারভিউ নেই। এনিওয়েজ, আজকের মতো আমরা শেষ করছি। তুমি আরেকটা কোশ্চেন আমি তোমাকে দেই, তুমি একটা গাভীর কাছে গিয়ে তুমি মাইক্রোফোনে কোশ্চেন করবে, আপনার কি সুগার ড্যাডি আছে? কাট। দর্শক, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।